প্রথমে আমি গ্যালারি কসমোসকে এবং তার এক ধরনের কর্ণধার যাকে বলবো যে তেহমিনা এনায়েত আপাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক রোকেয়া সুলতানা এবং সৌরভের সাথে আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে এসেছিলেন যে এ ধরনের একটা ওয়ার্কশপ যদি করা যায় তাহলে খুব ভালো হয়। যে মাধ্যমটাতে পৃথিবীতে খুব কম চর্চাই হয়েছে, কিন্তু একেবারে যে কম হয়েছে সেটা বলা যাবে না, কারণ রিলিফ প্রসেস এবং ইন্টাগ্লিও প্রসেসের পরে সবচেয়ে দ্রুততম মাধ্যম হিসেবে এই প্লেনোগ্রাফি এবং প্লেনোগ্রাফি মাধ্যমের লিথোগ্রাফি মাধ্যমটি ছিল। কিন্তু তখনকার সময়ে এই মাধ্যমটি অত্যন্ত জটিল ছিল এবং হোল ওয়ার্ল্ড আর্টে দেখা যাচ্ছে যে এগুলো ইলাস্ট্রেশন পারপাসে ইউজ হয়েছে, আবার নন ইলাস্ট্রেটিভ পারপাসে ইউজ হয়েছে। ইলাস্ট্রেটিভ পারপাসে, নন ইলাস্ট্রেটিভ পারপাসে এই দুটি পারপাসের জন্য মানে দেখা যাচ্ছে যে একটার পর একটা নতুন ধরনের ইনভেনশন আসছে, বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে, সেই প্যাটার্নের জন্য তারা স্বত্বাধিকারী হয়েছে, এক এক আর্টিস্ট এক একভাবে উন্নতির দিকে নিয়ে গিয়েছে। এর ভেতরে দেখা যাচ্ছে যে ফটোগ্রাফি, প্লেনোগ্রাফিরও একটা মাধ্যম, সেটি যখন খুব মূল্যবান হিসেবে বিবেচিত হয়েছিল তখন এই মাধ্যমে সেগুলোর কপি করেও বিক্রি করা হয়েছে। এই বিষয়ে আমি অনার্সে পড়েছি, তারপরে মাস্টার্সে বিশ্বভারতীতে পড়েছি এবং এটার প্রতি একটা পার্সোনালি আগ্রহ জন্মে যায়। এর ভার্সেটিলিটি নিয়ে আমার ভেতরে অনেক ধরনের অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে। এই অনুপ্রেরণার থেকে আমি জাপানে শুধু লিথোগ্রাফি নিয়েই গবেষণা করেছি, সেই লিথোগ্রাফিটা প্লেটোগ্রাফি নিয়ে গবেষণা করেছি, যেটা অ্যালুমিনিয়াম প্লেটের উপরে করে, এটা স্টোনের বদলে। তো এই অ্যালুমিনিয়াম প্লেটে যখন আমি কাজ করেছি তখন আমি দেখলাম যে এই ম্যাটেরিয়ালগুলো জাপানে যেভাবে ইউজ করে সেই ম্যাটেরিয়ালগুলো পুরোপুরি আমাদের এখানে সবসময় পাওয়া যায় না। আমাদের অল্টারনেটিভ যেমন প্রেসিং দিয়ে আমরা অল্টারনেটিভ করি, তারপরে গ্রেন করা থেকে গ্রেনে আমরা সিলিকন কার্বাইডের বদলে বালু দিয়ে গ্রেন করি। এখন এই যে ওয়ার্কশপটিতে আমি আরও সহজ করে নিয়ে এসেছি যে জাস্ট এই মুহূর্তে একটু বলতে চাই যে এর আগে আমি কালনি স্টুডিওতে একটা ওয়ার্কশপ করিয়েছি, এখন বর্তমানে আমি এই গ্যালারিতে একটা ওয়ার্কশপ করাচ্ছি যেটাতে আরও সহজ করে দিচ্ছি যে ওকে হয়তো এই গ্রেনিং মেশিনের জন্য যেতে হবে না, ও হয়তো ম্যানুয়ালি গ্রেন করেই এখানে করতে পারবে। এটা আমার ম্যাডোনা সিরিজের একটা কাজ। এটাকে আমি বলতে পারি সফট গ্রাউন্ড, এচিং আর অ্যাকর্ডিং। এচিং মাধ্যমে করা, যেটাকে আমরা ইন্টাগ্লিও প্রসেস করি। আর এই ইন্টাগ্লিও প্রসেসের কয়েকটা মাধ্যম আছে, তো তার মধ্যে আমার খুব প্রিয় হলো সফট গ্রাউন্ড আর
যেটাকে আর নর্মাল আমরা বলি এচিং অ্যাকোয়াটিন্ট। আমার ম্যাডোনা সিরিজ আমি একটা মায়ের কথা বলি যে তার সময়কে পার হয়ে যেতে চায় আর তার একমাত্র কন্যা সন্তানকে একটা এমন সুন্দর পৃথিবীতে নিয়ে যেতে চায় যেটা এই মা দেখেনি, এবং সেখানে সব কিছুই সুন্দর সঠিক হবে এই মেয়ের জন্য, একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য। কারণ আমাদের দেশে একটা নারীকে সবসময় সব কিছুতে নাই শুনতে হয়। তো সেখানে আমি চাই যে এই বাচ্চাটা তার সেই সুন্দর পৃথিবীতে গিয়ে সে একটা মানুষের মতো মানুষ হতে পারে। তো এই আমার ম্যাডোনা সিরিজের গল্প। আর আমি এটা ম্যাডোনা রাখার কারণ হলো আমি প্রচুর ম্যাডোনা দেখেছি মিডল এইজের সময়, রেনেসার সময়, তার পরবর্তী সময় সমস্ত বিখ্যাত শিল্পীদের দেখা যায় তারা অন্তত একটা করে ম্যাডোনা এঁকেছেন। সেই ম্যাডোনা হলো মা মেরি এবং সাথে আমাদের যীশু খ্রিস্ট। এই ওয়ার্কশপটিতে আমি অনেকগুলো জিনিস করেছি যে এর আগে আমরা নিজেরাও একটা মাইকেল নামে একজন আর্টিস্ট এসেছিলেন, উনি হচ্ছে ইন্টাগ্লিও মেথডের এচিংয়ের শিক্ষক ছিলেন এবং ইন্টারন্যাশনাল পিন মেকিংয়ের সাথে জড়িত। ওনারও একটা ওয়ার্কশপ করি আমরা। উনি সেখানে আমাদেরকে দেখিয়েছিলেন যে এই অ্যালুমিনিয়াম প্লেটের উপরে কিভাবে ওয়াটার কালারটাকে করে একটা দুটো প্রিন্ট নেওয়া যায়। তো এখানে যেহেতু অনেক পেইন্টার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, তাদের সবার সাথে এটা শেয়ার করলাম যে এটাকে আরও ইলাবোরেট করা যায় কিভাবে, তারও কিছু কিছু প্রসেস নতুন করে বেরিয়েছে। সেই সাথে আমি এখানে আরও কিছু দু একটা জিনিসকে সহজ করে দিতে চাই যে আমাদের মার্বেল গ্রেনের জন্য বড় মেশিনের প্রয়োজন হবে না। আমরা হ্যান্ড গ্রেনিং 3000 টাকার মতো দাম পড়বে, ওটার সাথে শিরিষ কাগজ লাগিয়ে সেটা দিয়ে হাতে গ্রেন করেই আমরা কিন্তু ওটার উপরে কাজ করতে পারবো। এটা গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা লিথো প্রেসের বদলে এচিং প্রেসেও আমরা কাজ করতে পারি। তৃতীয়ত হচ্ছে যে আমরা এগুলো ম্যানুয়ালি হাতে ঘষেও প্রিন্ট নিতে পারি। এই জায়গাগুলোকে সহজ করবার জন্য এই যে একটা 4 দিনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে কসমোস গ্যালারি, হ্যাঁ, এবং আমি স্পেশালি আবারও তাহমিনা এনায়েত আপুকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে ওনারা এই ধরনের একটা প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছে। আমরা এই বিষয়ে আরও পরবর্তী ওয়ার্কশপগুলোতে ঢাকার বাইরে এগুলোকে ইলাবোরেট করে দিতে চাই, কারণ এই ল্যাঙ্গুয়েজটা এত ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ, যতক্ষণ না পর্যন্ত আমরা এটার প্র্যাকটিস অব্যাহত রাখবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বুঝতে পারবো না, বাট ভেরি ভেরি ইজি। এই বাংলাদেশের মধ্যবিত্ত কর্মজীবী মাকে, নারীকে সেই মা মেরির সম্মানটাই দিতে চেয়েছি, কারণ সে সংগ্রাম করে চলেছে এবং তার মধ্যবিত্ত জীবনে সে তার বাচ্চাকেও দেখছে এবং তার কর্ম করছে। এর সঙ্গে হয়তো আরও অনেক ফিলোসফিক্যাল অ্যাস্থেটিক্স ব্যাপার আছে। আর আজকে আমি যে এই ওয়ার্কশপে এখানে দাঁড়িয়ে কথা বলছি, কসমোস গ্যালারি। তো কসমোস গ্যালারি এই ধরনের ওয়ার্কশপ আরও অনেক করে থাকেন, যেগুলো আমি মনে করি আমাদের যারা নবীন শিল্পী তাদের জন্য খুবই ফলদায়ক হয়, কারণ কাজ শেখার কোনো শেষ নাই। আর প্রিন্ট মেকিং আসলে অনেকগুলি টেকনিক আছে, এই করণ কৌশল এক একজন শিল্পী এক এক রকম করে এগুলোকে পরিচালনা করেন এবং এক একজন শিল্পীর তার নিজের কিছু ধরন থাকে। একটা তো জেনারেল টেকনিক থাকে, আর প্রত্যেকটা শিল্পী আবার সেই টেকনিকগুলিকে কাজে অ্যাপ্লাই করতে গিয়ে আবার নিজের কিছু করণ কৌশল আবিষ্কার করে। আর আমরা বাংলাদেশে বা উপমহাদেশের এমন একটা দেশে আমরা কাজ করছি যেখানে এই মাধ্যমের বেশিরভাগ জিনিসই পাওয়া যায় না।
যা আমাদের নানাভাবে সংগ্রহ করতে হয়, বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জ করে অনেক অল্টারনেটিভ জিনিসকে নিয়ে আমরা প্রিন্ট মেকিংয়ের কাজ করি। তাতে আমার কাছে মনে হয় যে আমাদের প্রিন্ট মেকিংও খুব ইজিলি একটা অল্টারনেটিভ রূপ পায়। এখানে পার্টিসিপেন্ট যারা আছেন তাদের সবার সাথে আমার কথা হয়েছে এবং সবাইকে আমি বলেছি যে এখানে তোমরা প্রত্যেকে সবাইকে আমি তুমি করে বলতে চাই এবং সবাই যেন আমাকে আপন করে নিতে চায়, যে ওইভাবে নয় কিন্তু সবাই যেন 10টা দিন আমরা একটার সাথে থাকব, একসাথে নানানভাবে নানান রকমভাবে আমরা এক্সপেরিমেন্ট করব। সেটারই একটা সফলতার রূপ হয়তো আমরা 2-4 দিনের ভেতর দেখতে পাবো। এটা নিয়ে হয়তো পরবর্তীতে একটা এক্সিবিশন করার প্ল্যান আছে ওনাদের। সেই সাথে যা যা করবেন ওনারা সেটার সাথে আমরা সকলেই একমত পোষণ করছি। আমি নিজে এই মাধ্যমের বাংলাদেশের ছাপচিত্র মাধ্যমের যখন প্রথম পুরো বাংলাদেশে প্রথম যেই স্নাতকোত্তর ব্যাচেলার স্পেশালাইজড ডিপার্টমেন্টটা খোলা হয় ছাপচিত্র বিভাগ চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন এটা গভর্নমেন্ট ক্রাফটস অ্যান্ড আর্টস কলেজ ছিল। স্যাররা খুব যত্ন করে শিখিয়েছেন এবং সেখান থেকেই ধারণাগুলি নিয়ে এবং স্যারদের কাজ দেখে কিছু, তখন তো কোনো সোশ্যাল মিডিয়া বা এত টিভি মিডিয়ার যে জিনিসগুলি এত ইজি ছিল না, তো আমরা ওই বই দেখে মোটামুটি শিখে কাজ করেছি। তো সেইখানে এই ওয়ার্কশপের খুবই মানে একটা ফলপ্রসূ ভূমিকা আছে, যেখানে সব শিল্পীরা একসঙ্গে হয়ে তাদের মেলবন্ধন হয়। তা প্রত্যেকে একে তো যিনি ওয়ার্কশপ পরিচালনা করছেন তার থেকে সবাই শিখছে, সেই সাথে তারা যার নিজের নিজের যে ক্ষেত্রে যে অবদান আছে সেগুলিকে আবার পরস্পরের কাছে শেয়ার করছে। তো একটা ওয়ার্কশপের সবচেয়ে বড় পাওনা হলো যে যিনি ওয়ার্কশপ পরিচালনা করছেন তার টেকনিকটা সবাই দেখছে এবং তার খুব নিজস্ব টেকনিকটা তারা শিখছে এবং সেই সাথে প্রত্যেকে নিজের নিজের যে টেকনিক, যেমন এই ওয়ার্কশপে বেশিরভাগ সবাই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। তো এই শিক্ষকরা কিন্তু সকলেই দীর্ঘ পথ পরিক্রম করে এসেছেন এবং প্রত্যেকের নিজের নিজের টেকনিকে তারা সিদ্ধহস্ত। তো তারা বা সেই টেকনিকটাকে এখানে যারা আছেন না বন্ধুসুলভ একটা পরিবেশে সবাই সেটাকে শেয়ার করছে এবং আমি খুবই সাধুবাদ জানাই কসমস ফাউন্ডেশনকে এবং এর কর্ণধার এনায়েতুল্লাহ খান এবং তাহমিনা এনায়েত এবং যারা পরিচালনা করছেন সৌরভ চৌধুরী, আর সেই সাথে আছে স্টুডিও অ্যাসিস্ট্যান্ট ফারহাদ। তো এদের সবার প্রচণ্ড পরিশ্রম এবং আন্তরিকতার কারণে আজকে একটা সফল ওয়ার্কশপ আমরা পাচ্ছি।